আসসালামু আলাইকুম। শুনতে পাচ্ছেন? শোনা যাচ্ছে? হ্যালো, হ্যালো। Can you hear me, guys? Thank you very much. I understand you guys can hear me now. So let's start today's session. Let me introduce myself first. My name is Dr. Faisal Haq. I'm working as a clinical fellow in Nottingham University Hospital in Department of Plastic Surgery and Reconstructive Surgery. So our today's session is about career prospects and surgical career prospects in UK to be specific. বাংলায় বলবো পুরো সেশনটা, হোপফুলি দ্যাট উইল বি মাচ মোর হেল্পফুল ফর ইউ। সো আমি চেষ্টা করব পুরোটাই বাংলায় বলার জন্য, যাতে আপনারা জন্য সহজবোধ্য হয় এবং সবাই সহজেই বুঝতে পারেন। তো আমার পরিচয়টা একটু দেই। আগেই নামটা বলেছি, ফয়সাল হক। নটিংহাম ইউনিভার্সিটি হসপিটালে আছি। I'm a graduate of Dhaka Medical College. I graduated from DMC in 2014, did my internship from 2014 to 15, and then I took my MRCS Part A exam in 2016 and completed my MRCS in 2018. In the meantime, I did my IELTS and I got my GMC registration in 2019. 2020 সালের জানুয়ারিতে আমি নটিংহাম ইউনিভার্সিটি হসপিটালে কাজ শুরু করেছি। তো আজকের যে সেশনটার মেইন পার্সপেক্টিভ কিন্তু এমআরসিএস নিয়ে একটা ডিটেল আলোচনা নয়, বরং একজন সার্জিক্যাল ক্যারিয়ার করতে চাইলে অথবা সার্জারিতে কাজ করতে চাইলে ইউকেতে তাকে কি কি করতে হবে, এবং টু বি অনেস্ট এটা এমআরসিএস এবং প্ল্যাবের মধ্যে একটা কম্পারেটিভ ভিডিও হবে। এবং আরো ইম্পর্টেন্ট যেটা, আপনারা যারা জুনিয়র আছেন, এখনো এমবিবিএস স্টুডেন্ট অথবা জাস্ট ইন্টার্নশিপ শেষ করেছেন, অথবা যারা কিছুদিন কাজ করেছেন সার্জারিতে, তাদের জন্য একটা সহজবোধ্য গাইডলাইন বলতে পারেন, যেটা সবাইকে হেল্প করবে হোপফুলি। তো প্রথমেই শুরু করি যে আসলে ইউকেতে একজন ডক্টর হিসেবে কাজ করতে হলে আপনাকে কি কি জিনিস প্রয়োজন এবং বেসিক স্টেপস গুলো কি কি, ঠিক আছে? তো প্রথম যেটা, সেটা হচ্ছে আপনাকে কিছু জিনিস সম্বন্ধে জানতে হবে। একটা হচ্ছে যে ইউকেতে কাজ করার জন্য আপনাকে একটা রেজিস্ট্রেশন অথবা লাইসেন্স টু প্র্যাকটিস লাগবে। এর মানে হচ্ছে যে আমরা যেমন ইউকেতে রেজিস্ট্রেশন অথরিটি হচ্ছে জেনারেল মেডিকেল কাউন্সিল অথবা জিএমসি ইউকে। এটা হচ্ছে আমাদের দেশের বিএমডিসি আছে, তার ইকুইভ্যালেন্ট। তো বিএমডিসি ইকুইভ্যালেন্ট জিএমসি। জিএমসি সম্বন্ধে দুইটা কথা বলি। এর কাজ হচ্ছে নাম্বার ওয়ান, ইউকেতে যত ডাক্তার কাজ করছেন তাদের রেজিস্ট্রেশন গ্র্যান্ট করা এবং তাদেরকে প্রপার মনিটরিং করা, ইয়ার টু ইয়ার রিভ্যালিডেশন করা, এবং তারা এলিজিবল কিনা কাজ করার জন্য সেটা একটা ক্লোজ মনিটরিং করা। তো ইউকে জিএমসি এবং বাংলাদেশে বিএমডিসির মধ্যে কিছু বেসিক পার্থক্য গুলো প্রথমে বলি। আমাদের দেশে রেজিস্ট্রেশনের জন্য আমাদের সাধারণত কোনো লাইসেন্সিং পরীক্ষা দেওয়া লাগে না। আমরা এমবিবিএস পাশ করার পরে রেজিস্ট্রেশন ইন্টার্নশিপ কমপ্লিট করি। এরপরে আহ, আমরা ইন্টার্নশিপ কমপ্লিট সার্টিফিকেট নিয়ে বিএমডিসি তে অ্যাপ্লাই করি, আমাদেরকে রেজিস্ট্রেশন দেওয়া হয়। তো ইউকের প্রসেসটা ইভেন ফর ইউকে গ্র্যাজুয়েট, যারা ইউকে গ্র্যাজুয়েট আছে তাদের জন্য একটু ভিন্ন। ভিন্ন কিভাবে বলি, তো আপনি এমবিবিএস, ওইখানে এমবিবিএস কে এমবিসিএইচপি বলা হয়। তো এমবিবিএস বা এমবিসিএইচপি কমপ্লিট করার পরে আপনাকে একটা ছোট এসজেটি অথবা সিচুয়েশনাল জাজমেন্ট টেস্টের মতো নিতে হয়। এরপরে ওরা একটা লাইসেন্স পায় ইন্টার্নশিপ করার জন্য। তো ইউকে ইন্টার্নশিপটা 2 বছর। ইউকে ইন্টার্নশিপকে বলা হয় ফাউন্ডেশন ইয়ার অথবা ফাউন্ডেশন ইয়ার 2 বছর, ফাউন্ডেশন ইয়ার 1 এবং ফাউন্ডেশন ইয়ার 2। তো প্রথম পার্থক্য, কোনো পরীক্ষা দেওয়া লাগে না বাংলাদেশে, এবং জিএমসি কিন্তু জিএমসি রেজিস্ট্রেশনের জন্য একটা পরীক্ষা দেওয়া লাগে, সিচুয়েশনাল জাজমেন্ট টেস্ট, এসজেটি বলা হয়।
2 নম্বর হচ্ছে যে ইউকেতে প্রতি বছর একটা রিভ্যালিডেশন নামে একটা প্রসেস আছে, যেটাকে বলা হয় ইয়ারলি রিভ্যালিডেশন। আপনার লাইসেন্স ঠিক মতো আছে কিনা, বা আপনি একজন ডাক্তার হিসেবে কাজ করছেন ইয়ার টু ইয়ার, আপনি যোগ্য কিনা সের জন্য প্রতি বছর একটা ওদের আপনাকে কিছু কাগজপত্র ওদের কাছে জমা দিতে হয়, এটাকে বলা হয় রিভ্যালিডেশন। তো আপনি যতদিন ডাক্তার হিসেবে কাজ করবেন প্রতি বছরই একটা রিভ্যালিডেশন করতে হয়। তো এই বেসিক পার্থক্য। তো জিএমসির কাজ দুইটা, এক প্রথমে বলেছি যে ডাক্তারদের রেজিস্ট্রেশন গ্রান্ট করা, 2 নাম্বার হচ্ছে আরেকটা ইম্পর্টেন্ট কাজ, সেটা হচ্ছে প্ল্যাব এক্সাম। তো প্ল্যাব এক্সামটা কি? প্ল্যাব এক্সাম হচ্ছে ইউকে লাইসেন্সিং এক্সাম, প্লুরাল অ্যান্ড লিঙ্গুইস্টিক অ্যাসেসমেন্ট বোর্ড এক্সাম। তো প্ল্যাব এক্সামের একটা ইম্পর্টেন্ট ফিচার হচ্ছে যে দিস ইজ টেকেন বাই দ্য ইন্টারন্যাশনাল মেডিকেল গ্র্যাজুয়েট অর আইএমজি। আমরা বাংলাদেশ থেকে ইউকে তে পরীক্ষা ডাক্তারি করতে গেলে উইল গো দেয়ার অ্যাজ অ্যান আইএমজি অর ইন্টারন্যাশনাল মেডিকেল গ্র্যাজুয়েট। তো আমাদেরকে প্ল্যাব এক্সাম নিতে হবে। তো জিএমসি রেজিস্ট্রেশন পাথওয়েটা বলি, 3 ধরনের রেজিস্ট্রেশন আছে জিএমসি তে। নাম্বার 1 হচ্ছে প্ল্যাব পাথওয়ে। প্ল্যাব পাথওয়েটা কি? প্ল্যাবটা হচ্ছে আপনি একটা লাইসেন্সিং পরীক্ষা নিবেন, লাইসেন্সিং পরীক্ষা দিয়ে ইউকে তে রেজিস্ট্রেশনের জন্য অ্যাপ্লাই করবেন। যদি আপনি লাইসেন্সিং পরীক্ষাতে পাশ করেন, এরপরে আপনাকে লাইসেন্স দিবে, এরপরে আপনি জবের জন্য অ্যাপ্লাই করবেন। এটা হচ্ছে স্ট্যান্ডার্ড পাথওয়ে। আরো 3টা পাথওয়ে আছে। 2 নম্বর পাথওয়েটা হচ্ছে অ্যাকসেপ্টেবল পোস্ট গ্রাজুয়েট কোয়ালিফিকেশন পাথওয়ে। তো অ্যাকসেপ্টেবল পোস্ট গ্রাজুয়েট কোয়ালিফিকেশন পাথওয়েটা কি? এটা হচ্ছে যে আপনাদের যদি জিএমসি ইলিজিবল অথবা জিএমসি অ্যাক্রেডিটেড কোনো অ্যাকসেপ্টেবল পোস্ট গ্রাজুয়েট কোয়ালিফিকেশন থাকে, তাহলে আপনারা ওই পাথওয়েতে অ্যাপ্লাই করতে পারবেন। এটাতে জিএমসি অ্যাকসেপ্টেবল পোস্ট গ্রাজুয়েট কোয়ালিফিকেশনের সাথে সাথে আপনার একটা আইএলটিএস অথবা ওইটি, দ্যাট এটা হচ্ছে ইংরেজি কোয়ালিফিকেশন, যে আপনি ইংরেজি ভাষাটা সঠিকভাবে বলতে পারেন, সেই এটাও লাগবে। সেই আইএলটিএস বা ওইটিতে অ্যাপ্রোপ্রিয়েট স্কোর যেটা, সেটাও লাগবে। তো অ্যাকসেপ্টেবল পোস্ট গ্রাজুয়েট কোয়ালিফিকেশন 2 ধরনের হয় সাধারণত। একটা হচ্ছে ইউকে পোস্ট গ্রাজুয়েট অ্যাকসেপ্টেবল পোস্ট গ্রাজুয়েট কোয়ালিফিকেশন। মোট 8টা রয়্যাল কলেজ ইউকেতে অ্যাকসেপ্টেবল পোস্ট গ্রাজুয়েট কোয়ালিফিকেশন দিয়ে থাকে। 8টা রয়্যাল কলেজে, মেডিসিনের ক্ষেত্রে রয়্যাল কলেজ অফ ফিজিশিয়ানস অর এমআরসিপি, সার্জারির ক্ষেত্রে রয়্যাল কলেজ অফ সার্জনস এফআরসিএস অ্যান্ড এমআরসিএস, দুটো অ্যাকসেপ্টেবল পোস্ট গ্রাজুয়েট কোয়ালিফিকেশন। এছাড়াও পেডিয়াট্রিক্সের ক্ষেত্রে এমআরসিপিসিএইচ, গাইনির ক্ষেত্রে এমআরসিওজি, ইমার্জেন্সি মেডিসিনের ক্ষেত্রে এমআরসিএম। এরকম 8টা রয়্যাল কলেজ মোট 8টা অ্যাকসেপ্টেবল পোস্ট গ্রাজুয়েশন দিয়ে থাকে। এছাড়াও পৃথিবীর বিভিন্ন দেশের বেশ কিছু অ্যাকসেপ্টেবল পোস্ট গ্রাজুয়েট কোয়ালিফিকেশন আছে যেগুলো ওরা অ্যাকসেপ্ট করে। তার মধ্যে বাংলাদেশের একটা ডিগ্রি আছে যেটা হচ্ছে এফসিপিএস অ্যানেস্থেশিয়া। এফসিপিএস অ্যানেস্থেশিয়া ইজ অ্যাকসেপ্টেড বাই রয়্যাল কলেজ। ওরা এফসিপিএস অ্যানেস্থেশিয়ার বেসিসে, এটার সাথে যদি আপনার আইএলটিএস অথবা ওইটিতে অ্যাকসেপ্টেবল স্কোর থাকে, ওরা আপনাকে জিএমসি রেজিস্ট্রেশন পাবেন। তো 3 নাম্বার হচ্ছে এমটিআই পাথওয়ে। এমটিআই পাথওয়ে হচ্ছে একটা মেডিকেল ট্রেনিং ইনিশিয়েটিভ। এই পাথওয়েটাতে যেটা হয় যে আপনাদের বিভিন্ন রয়্যাল কলেজগুলো একটা সার্টেন পিরিয়ড, দ্যাট ইজ 2 বছরের জন্য আপনাকে একটা ট্রেনিং পোস্টের মতো ইউকেতে গ্র্যান্ট করে থাকে। তো এইটা করা হয় সাধারণত যারা একটা এমবিবিএস করার পরে তাদের একটা ট্রেনিং পোস্টে আছে তাদের নিজস্ব কান্ট্রিতে, অথবা একটা সার্টেন স্টেজ বছর পার করেছে ট্রেনিং এ অন্যান্য দেশে, তাদের জন্য এই এমটিআই পাথওয়েটা। তো এটা রয়্যাল কলেজ, বিভিন্ন রয়্যাল কলেজ স্পন্সর্ড, এবং তারা সাধারণত বছরের অক্টোবর অথবা নভেম্বরে একটা সার্কুলার দিয়ে থাকে এনএইচএস জবস ওয়েবসাইটে অথবা রয়্যাল কলেজের ওয়েবসাইটে। আর 4 নাম্বারটা হচ্ছে স্পেশালিস্ট রেজিস্ট্রেশন। স্পেশালিস্ট রেজিস্ট্রেশনটা হচ্ছে যারা ইকুইভ্যালেন্ট ইউকে কনসালটেন্টদের জন্য যে স্পেশালিস্ট পাথওয়ে আছে, সিসিটি অথবা সিইএসআর অথবা সিএসআর সিপি, এটার যে ইকুইভ্যালেন্ট কোনো রেজিস্ট্রেশন অন্যান্য দেশে কমপ্লিট করেছে, তারা যদি এই পাথওয়েতে অ্যাপ্লাই করে তাহলে তারা রেজিস্ট্রেশন পেতে পারে। সো এই 4টা পাথওয়ে। তো এখন যেটা, প্রথমে আমি জিএমসি নিয়ে একটু বলেছি, নেক্সট আমি যে ইম্পর্টেন্ট জিনিসটা বলবো সেটা হচ্ছে সার্জিক্যাল ক্যারিয়ার ইন ইউকে, প্ল্যাব ভার্সেস এমআরসিএস। তো অনেকেই হয়তো এমআরসিএস নিয়ে একটু বেশি ইন্টারেস্টেড, কেউ আবার কমপ্লিট স্টুডেন্ট আছেন। তো আমি বেসিক কথাটা বলি, সেটা হচ্ছে ইউকেতে ট্রেনিং পোস্টে ঢোকার জন্য আপনাকে আরো কয়েকটা অর্গানাইজেশন সম্বন্ধে জানতে হবে। প্রথমে জিএমসি কথা বলেছি, নেক্সট আমি আরো 3টা অর্গানাইজেশনের কথা বলবো। সেকেন্ড হচ্ছে এনএইচএস, ন্যাশনাল হেলথ সার্ভিসেস। তো এনএইচএস হচ্ছে আমাদের দেশের
বলতে পারেন বিসিএস ক্যাডার সার্ভিস অথবা ক্যাডার সার্ভিসের ইকুইভ্যালেন্ট একটা অর্গানাইজেশন। তারা সারা দেশে ইউকে ইউকেতে আপনারা নিশ্চয়ই জানেন যে ইউকেতে 4টা দেশ রয়েছে, ইংল্যান্ড, স্কটল্যান্ড, নর্দার্ন আয়ারল্যান্ড এবং ওয়েলস। প্রত্যেকটা দেশেরই একটা আলাদা হেলথ সার্ভিস রয়েছে যেটাকে এনএইচএস বলা হয় ওই দেশের। এনএইচএস স্কটল্যান্ড, এনএইচএস ইউকে, এনএইচএস ওয়েলস এবং এনএইচএস নর্দার্ন আয়ারল্যান্ড। তো তারা যতগুলো হসপিটাল আছে, যতগুলো জিপি প্র্যাকটিস আছে, তাদের আন্ডারে এই ইনস্টিটিউট গুলো পরিচালিত হয় এবং তারা ডাক্তার নিয়োগ করে থাকে। তো সবচেয়ে বড় বিষয় হচ্ছে এনএইচএস যত রকম ট্রেনিং এবং নন ট্রেনিং জব আছে সবগুলো এনএইচএস এর আন্ডারে পরিচালিত হয়। নেক্সট বলবো হচ্ছে ওরিয়েল এবং এইচ হেলথ এডুকেশন ইংল্যান্ড, এই দুটো ইনস্টিটিউটের কথা। ওরিয়েল হচ্ছে একটা ওয়েবসাইট যেখানে আপনি ট্রেনিং পোস্টের জন্য অ্যাপ্লাই করে থাকবেন। তো ট্রেনিং পোস্টের জন্য বছরে সাধারণত 2টা সেশনে একটা অক্টোবর নভেম্বরে একটা সার্কুলার আসে এবং সাধারণত জানুয়ারি ফেব্রুয়ারি মার্চের দিকে একটা সার্কুলার আসে। তো যত ট্রেনিং পোস্টের জন্য সার্কুলার এগুলো আসবে সব ওরিয়েলে, এবং আপনি সাকসেসফুলি ট্রেনিং পোস্টে অ্যাপ্লাই করার পরে আপনি হেলথ এডুকেশন ইংল্যান্ড অর এইচইই এখানে একটা ওয়েব অ্যাকাউন্ট খুলবেন। এটা আপনার যত রকম ট্রেনিং পারপাস এবং ট্রেনিং এর প্রোগ্রেশন সবকিছুর জন্য এই এইচইই ওয়েবসাইটটা আপনি ইউজ করে থাকবেন। এই 4টা অর্গানাইজেশন সম্বন্ধে আপনাকে বেসিক আইডিয়া থাকতে হবে বিফোর ইউ গেট ইনটু আ সর্ট অফ জব ইন ইউকে। সো প্ল্যাব ভার্সেস এমআরসিএস, প্ল্যাবের কথাটা বলি। তো প্ল্যাব আগে বলেছি প্লুরাল ল্যাঙ্গুইস্টিক অ্যাসেসমেন্ট বোর্ড, ইট ইজ কন্ডাক্টেড বাই জিএমসি। তো অনেক কেউ আমাকে প্রশ্ন করেছেন আগে যে কেন ইউকে, কেন প্ল্যাব দিব, কেন ওয়াই নট এএমসি, ওয়াই নট অস্ট্রেলিয়া, কানাডা অর ইউএসএ অর এনি আদার কান্ট্রি। দেখেন, আপনাকে যখন আপনি একটা পোস্ট গ্রাজুয়েট পাথওয়ে ঠিক করবেন তখন আপনাকে সেটা নিয়ে কিছু গবেষণা করতে হয় যে আমার জন্য কোন দেশে যাওয়া সহজ, কোন দেশে আমার জন্য কম খরচে ইজিলি যাওয়া পসিবল, কোন দেশে আমার জন্য অ্যাজ অ্যান ইন্টারন্যাশনাল মেডিকেল গ্রাজুয়েট আমার জন্য অপরচুনিটি বেশি। তো আপনারা নিশ্চয়ই জানেন বাংলাদেশ একটা কমনওয়েলথ কান্ট্রি। যে কয়েকটা 54টা কমনওয়েলথ কান্ট্রি আছে তার মধ্যে বাংলাদেশ একটা। তো কমনওয়েলথ কান্ট্রি হওয়ার কারণে বাংলাদেশের মতো যতগুলো কমনওয়েলথ কান্ট্রি আছে সব দেশে একটা করে ব্রিটিশ কাউন্সিল আছে। তো ব্রিটিশ কাউন্সিল থাকার সুবিধা এখানে একটা আইএলটিএস পরীক্ষা অনেক আগে থেকেই হয়। ইজিলি আপনি আইএলটিএস পরীক্ষাটা দিতে পারছেন। তো আমরা সবাই স্কুল কলেজ লেভেল থেকে ইংরেজিতে পড়ে থাকি এবং যারা মেডিকেলে পড়ছি সবাই ইংরেজি সম্বন্ধে কম বেশি আমাদের নলেজ আছে। তো ইংরেজি ভাষাভাষী যে দেশগুলো তার মধ্যে অস্ট্রেলিয়া, ইউএসএ এবং ইউকে যদি কম্পেয়ার করেন, আহ, সবচেয়ে কম খরচে এবং সবচেয়ে বেশি অপরচুনিটি সত্যি কথা বলতে ইউকেতে। কারণ প্ল্যাব যে এক্সাম দ্যাট ইজ কন্ডাক্টেড বাই জিএমসি, এর চেয়ে সহজ লাইসেন্সিং এক্সাম সত্যি কথা বলতে আর কোনো দেশেই নেই। সহজ কেন বলছি, কয়েকটা বিষয়। প্রথমে হচ্ছে ভেরি হাই পাস রেট। আপনারা যদি প্ল্যাব 1 এবং 2 এর পাস রেট দেখে থাকেন জিএমসি ওয়েবসাইট থেকে দেখবেন প্ল্যাব 1 এর পাস রেট অলমোস্ট 70% মতো, আরো বেশি সম্ভবত 70 থেকে 75% বলবো আমি। এবং আরো প্ল্যাব 2 যদি দেখে থাকেন দিস ইজ অলরেডি অলসো ইন আপার 60% লেভেল। সো ভেরি হাই পাস রেট, সহজে পাস করা যায়। 2 নাম্বার বলবো কম খরচটার কথা, খরচটা বেশ কম। প্ল্যাব 1 এর জন্য আপনাকে মোটামুটি 25 থেকে 30 হাজার টাকার মতো খরচ হবে। প্ল্যাব 2 এর জন্য খরচটা মোটামুটি 90,000-এর মতো। আহ, এর সাথে যদি আপনি আইএলটিএস এবং ওইটি খরচটা যোগ করেন তাহলে টোটাল খরচ এসে দাঁড়াবে আইএলটিএস এর জন্য 20,600 এবং ওইটির জন্য 40,000-এর কাছাকাছি। তো মোটামুটি 1.5 লাখ, 1 লাখ থেকে 1.5 লাখ টাকার মতো একটা খরচ। যেখানে আপনি যদি এএমসি অথবা ইউএসএমএল চিন্তা করেন, এএমসির পার্ট 1 এর জন্য আপনাকে কমপক্ষে 2.5 থেকে 3 লক্ষ টাকা শুধু পরীক্ষার ফিতেই খরচ হবে। সাথে এএমসির কোনো সেন্টার বাংলাদেশে নেই। তো নিকটতম সেন্টার কলকাতা অথবা ব্যাংকক, সেখানে যে আপনাকে দিতে হবে। এএমসি 2 পার্ট 2 দিতে আপনাকে অস্ট্রেলিয়া যেতে হবে, যেটা খরচ মিনিমাম 3 থেকে 4 লক্ষ টাকা শুধু পরীক্ষার খরচ। সাথে আপনাকে একটা লং টার্ম থাকার প্রিপারেশন নিয়ে যেতে হবে। ইউএসএমএলই কথা বলবো, ইউএসএমএলই তে 4টা পার্ট টোটাল, ইউএসএমএল স্টেপ 3 সহ। তো বেশ খরচ হিসাব করলে আপনি ইউএসএমএলইর সাথে যদি আপনি তাদের রেসিডেন্সি ম্যাচিং এবং অপরচুনিটি হিসাব করেন, প্ল্যাবের চেয়ে সহজ লাইসেন্সিং পরীক্ষা আসলেই কোনোটা নেই। তো প্ল্যাব দেওয়া সহজ, বাংলাদেশি হিসাবে ইউকেতে যে পরীক্ষা দেওয়া এবং চাকরি করা সহজ, এটা একটা বড় কারণ। 2 নাম্বার হচ্ছে আপনি
আরেকটা বিষয় সেটা হচ্ছে যে ইউকে তে আমি বলবো, আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স বলবো, এখনো ট্রেনিং পোস্ট পাওয়া অন্য যে কোনো ওয়েস্টার্ন কান্ট্রিতে থেকে অনেক সহজ। কিছু স্পেশালিটি, মোস্টলি মেডিকেল স্পেশালিটিস, সার্জিক্যাল স্পেশালিটিতে একটু টাফার, কিন্তু মেডিকেল স্পেশালিটিস, ইন্টারনাল মেডিসিন, সাইকিয়াট্রি, জেনারেল প্র্যাকটিস, এইসব স্পেশালিটিতে ট্রেনিং পোস্টে ঢোকা কম্পারেটিভলি মাচ ইজিয়ার ইউকেতে, যেটা আপনি অন্য কোনো ওয়েস্টার্ন কান্ট্রিতে পাবেন না। সো এইসব কারণে আমি বলবো যে প্ল্যাব অর ইউকে ইজ মাচ মোর সুইটেবল অপশন ফর আওয়ার কান্ট্রি। আমাদের দেশে এখন অনেক ডাক্তার আছেন যারা দেশের বাইরে যাওয়ার জন্য আগ্রহী, তাদের জন্য ইউকে পাথওয়েটা বেস্ট আমার মতে। তো নেক্সট, প্ল্যাব এবং এমআরসিএস নিয়ে কম্পারিজন করার আগে আপনাদের আগে বুঝতে হবে যে ইউকে সার্জিক্যাল ট্রেনিং পাথওয়েটা কেমন। তো সার্জিক্যাল ট্রেনিং পাথওয়েটা এরকম যে আপনি এমবিবিএস পাস করবেন, এরপরে আপনার ইউকে ইন্টার্নশিপ 2 বছর আগে বলেছি, ফাউন্ডেশন ইয়ার 1 এবং 2। তো ফাউন্ডেশন ইয়ার এবং 2 এই দুটো কমপ্লিট করার পরে আপনি যদি সার্জারিতে ক্যারিয়ার করতে চান, আপনাকে কোর ট্রেনিং এ অ্যাপ্লাই করতে হবে। কোর ট্রেনিং অথবা স্পেশালিটি ট্রেনিং। তো কোর ট্রেনিং হচ্ছে 2 বছর সার্জারিতে, CT1 এবং CT2। এটাকে অল্টারনেটিভ ভাবে ST1 অথবা ST2 বলা হয়ে থাকে। তো কোর ট্রেনিংটা অনেকটা বলতে পারেন বাংলাদেশে আপনাদের যদি রেসিডেন্সির ফেজ এর মতো ধারণা থেকে থাকে, রেসিডেন্সির অনেকটা ফেজ এর সাথে মিল আছে। কি হিসেবে মিল আছে, আপনাকে এখানে 3 বা 4টা স্পেশালিটিতে কাজ করতে হয় কোর ট্রেনিং এর সময়। 2টা 3টা অথবা 4টা স্পেশালিটিতে আপনি কাজ করতে পারবেন। তো রেসিডেন্সিতে আমাদের বিভিন্ন ব্লক ঘুরে ঘুরে করতে হয়, তো অনেকটা রেসিডেন্সির কোর সরি রেসিডেন্সির ফেজ এর মতো মিল আছে। আহ, তো 2 বছর ইন্টার্নশিপ করলেন, এরপরে 2 বছর কোর ট্রেনিং কমপ্লিট করবেন। তো এখানে এমআরসিএস এর ভূমিকাটা হচ্ছে, আপনি যে 2 বছর কোর ট্রেনিংটা কমপ্লিট করবেন, এর সাথে সাথে আপনাকে এমআরসিএস পরীক্ষা যেটা আছে সেটা পাশ করতে হবে। তো এমআরসিএস টা কি? এমআরসিএস হচ্ছে মেম্বারশিপ অফ রয়্যাল কলেজ অফ সার্জনস। এটা একটা সার্জিক্যাল ডিপ্লোমা বাই রয়্যাল কলেজ অফ সার্জনস। তো এটা আপনাকে কোর ট্রেনিং এর সাথে আপনি যখন এমআরসিএস কমপ্লিট করবেন, ইউ আর এলিজিবল ফর অ্যাপ্লাইং ইনটু হায়ার স্পেশালিটি ট্রেনিং অর HST। এটা শুরু হয় ST3 থেকে। তো আগেই বলেছি ST1 অথবা ST2 আফটার ইন্টার্নশিপ, এই 2 বছর সাথে এমআরসিএস, এরপরে আপনি অ্যাপ্লাই করবেন হায়ার স্পেশালিটি ট্রেনিং এ। তো হায়ার স্পেশালিটি ট্রেনিং এ আপনি যদি চান্স পান, তাহলে আপনাকে ST3 থেকে শুরু করতে হবে। তো সকল সার্জিক্যাল স্পেশালিটিতে হায়ার স্পেশালিটি ট্রেনিংটা ইউজুয়ালি 6 বছর, ST3 থেকে ST8। তো এই 6 বছরে আপনি যখন ST6 কমপ্লিট করবেন, মানে ST3 4 5 6, ST3 6 কমপ্লিট করবেন, এরপরে আপনি আরো কিছু স্পেসিফিক ক্রাইটেরিয়া আছে, এগুলো ফুলফিল করলে ইউ উইল বি এলিজিবল ফর দি FRCS এক্সাম। তো FRCS কমপ্লিট করার পরে আপনাকে আরো 2 বছর ট্রেনিং বাকি থাকবে, ST7 এন্ড 8। তো ST7 এবং 8 কমপ্লিট করার পরে আপনাদের কিছু সাব স্পেশালিটি, অথবা যেমন কেউ জেনারেল সার্জারিতে কেউ সাপোজ স্পেশালিটি ট্রেনিং করলেন, তারা ST8 শেষে তারা হয়তো আপার GI সার্জারি অথবা হেপাটোবিলিয়ারি সার্জারিতে একটা স্পেশালিটি করতে চায়, ফেলোশিপ বলা হয়। এই ফেলোশিপ গুলো করবেন আফটার ST8। তো এমআরসিএস FRCS ট্রেনিং কমপ্লিট। তো ট্রেনিং কমপ্লিট করার পরে অথবা অর্থাৎ ST8 এর পরে আপনাকে দেওয়া হবে CCT অথবা কমপ্লিশন, যেটাকে ফুল ফর্ম হচ্ছে কমপ্লিশন অফ ক্লিনিক্যাল ট্রেনিং, CCT। ঠিক আছে? তো আপনার FRCS কমপ্লিট, আপনি CCT পেয়েছেন। CCT পাওয়ার পরে আপনি অ্যাপ্লাই করবেন GMC তে ফর স্পেশালিস্ট রেজিস্ট্রেশন। ঠিক আছে? স্পেশালিস্ট রেজিস্ট্রেশনের পরে আপনি কনসালটেন্ট হিসেবে কাজ করতে পারবেন ইউকে তে। তো এটা হচ্ছে ইউজুয়ালি ইউজুয়াল পাথওয়ে, এটা হচ্ছে ইউজুয়াল পাথওয়ে অফ ট্রেনিং। তো প্ল্যাব এবং এমআরসিএস এর গুরুত্বটা কোথায় একটু বলি। প্ল্যাব দিলে আপনি, প্ল্যাবের সুবিধাটা হচ্ছে যে আপনি প্ল্যাব পার্ট 1 এবং পার্ট 2 খুব ইজিলি 1 বছরের মধ্যে ইউজুয়ালি ভেরি ইজিলি কমপ্লিট করা যায়। এবং আপনি যারা ইউকেতে একদম গোড়া থেকে শুরু করতে চান অথবা কোর ট্রেনিং থেকে শুরু করতে চান, তাদের জন্য আমার অ্যাডভাইস হচ্ছে আপনারা প্ল্যাব থেকে অবশ্যই শুরু করার চেষ্টা করবেন। কেননা প্ল্যাব থাকলে আপনি ভেরি আর্লি ইউকেতে চলে আসবেন, এবং ভেরি আর্লি ইউকেতে আসার পরে আপনাকে কোর ট্রেনিং এর জন্য অ্যাপ্লাই করতে হবে। তো কোর ট্রেনিং এ আপনি যে প্ল্যাব দিয়ে আসেন, আপনি সাপোজ ইন্টার্নশিপের মধ্যেই আপনি প্ল্যাব 1টা কমপ্লিট করে ফেললেন, তার 6 মাসের মধ্যে প্ল্যাব 2 কমপ্লিট করে
চেষ্টা করবেন 1 বছরের মধ্যে ইন্টার্নশিপের ইউকে তে আসার জন্য। তো কোড ট্রেনিং এ অ্যাপ্লাই করলে আপনি পুরো সিসিটিটা পেয়ে যাচ্ছেন। তো প্ল্যাব পাথওয়ে যারা নতুন ইন্টার্নশিপ করছেন বা যারা এখনো স্টুডেন্ট, তারা একটা গাইড করতে পারেন, যে তারা একটা প্ল্যান করতে পারেন যে আমি এই সময় আইএলটিএস ওইটি দিব, এরপরে প্ল্যাব 1 দিব, প্ল্যাব 2 দিব। তাদের জন্য ভেরি আর্লি ক্যারিয়ার স্টার্টিং এর জন্য এবং কোড ট্রেনিং এ আর্লি ঢোকার জন্য প্ল্যাব পাথওয়েটা ভেরি মোর ফিজিবল অ্যান্ড মাচ ইজিয়ার আমার মতে। যারা অলরেডি ইউকে বাংলাদেশে কোনো একটা পোস্ট গ্রাজুয়েশন করছেন, যেমন আমার মতো যারা পোস্ট গ্রাজুয়েশন করছিলাম, uh, এমন কারোর জন্য MRCS is more feasible because you already have some experience in surgery. তো MRCS একটা সার্জিক্যাল এক্সাম, MRCS পার্ট 1 এবং পার্ট 2, এই দুইটা যদি আহ, বলেন, দুটাতে কিছু সার্জিক্যাল এক্সপোজার এবং কিছু সার্জিক্যাল এক্সপিরিয়েন্স প্রয়োজন হয়। তো যারা সার্জিক্যাল ক্যারিয়ার কিছুটা এগিয়েছেন অথবা কোনো একটা পোস্ট গ্রাজুয়েশন অলরেডি কমপ্লিটও করে ফেলেছেন, তাদের জন্য MRCS পাথওয়েটা মোর ফিজিবল আমার মতে। তো MRCS যারা চলে এসেছেন, করে ফেলবেন, তাদের জন্য একই পাথওয়ে। MRCS এর পরে আইএলটিএস তো ওইটি দিবে, এরপরে জিএমসি রেজিস্ট্রেশন করবেন, জবের জন্য অ্যাপ্লাই করবেন। ঠিক আছে? তো এই দুটো হচ্ছে পাথওয়ে। তো যারা আর্লি ক্যারিয়ার করতে চান, ইন্টার্নশিপ এর আগে থেকে প্ল্যান করছেন, অথবা অলরেডি স্টুডেন্ট, এখনো স্টুডেন্ট, তাদের জন্য প্ল্যান পাথওয়েটা মোর ফিজিবল। যারা কিছুটা ক্যারিয়ারে অগ্রসর হয়েছে সার্জিতে অলরেডি, তাদের জন্য MRCSটা মাচ মোর ফিজিবল আমার মতে। তো এখন আরেকটা প্রশ্ন, যে ইউকে তে সার্জারি ট্রেনিং পাওয়া কত সহজ কঠিন, এই প্রশ্নটা আসলে আপনি যদি শুধু ইউকে না, এইটা আপনাকে গ্লোবাল পার্সপেক্টিভ যদি চিন্তা করেন, যে কোনো দেশে সার্জিক্যাল ট্রেনিং ইজ হার্ডার। যে কোনো দেশে সার্জিক্যাল ট্রেনিং ইউজুয়ালি মেডিকেল ট্রেনিং এর চেয়ে একটু কঠিন হয় পাওয়া। মেডিকেল ট্রেনিং পোস্টকে ছোট করছি না, কিন্তু সার্জিক্যাল ট্রেনিং ইজ হার্ডার দেন গেটিং মেডিকেল ট্রেনিং পোস্ট। তো সেই হিসেবে চিন্তা করলে আপনাদের জন্য আশাব্যঞ্জক খবর হচ্ছে যে গত কয়েক বছরে অনেক ইন্টারন্যাশনাল মেডিকেল গ্রাজুয়েট, যার মধ্যে বাংলাদেশিও আছেন, ইউকেতে ট্রেনিং পোস্ট পাচ্ছেন, বোথ কোড ট্রেনিং পোস্ট এবং স্পেশালিস্ট ট্রেনিং পোস্ট। আমার পরিচিত 4 জন কমপক্ষে গত 1 বছর, 4 থেকে 5 জন 1 বছরে সার্জিক্যাল ট্রেনিং পোস্ট পেয়েছেন বিভিন্ন সাবজেক্টে। আরো আছে, আমার পরিচিত নয় এমন আরো নিশ্চয়ই আছেন। তো আপনাদেরকে প্রথমে সিসিটি বা নর্মাল পাথওয়েটা বললাম, এবার একটু অল্টারনেটিভ পাথওয়ে এগুলো নিয়ে হিসাব করা যাক। তো অল্টারনেটিভ পাথওয়ে দুইটা, একটা সিইএসআর অথবা সার্টিফিকেট অফ এলিজিবিলিটি ফর স্পেশালিস্ট রেজিস্ট্রেশন, এবং সিইএসআর সিপি, সার্টিফিকেট অফ এলিজিবল স্পেশাল রেজিস্ট্রেশন কম্বাইন্ড প্রোগ্রাম। তো আপনাদের জন্য একটা আনন্দের সংবাদ, সেটা হচ্ছে যে আগে যারা ST3 তে ট্রেনিং এ ঢুকতো, তাদেরকে সিইএসআর সিপি সার্টিফিকেট দেওয়া হতো। হ্যালো, হ্যালো। আপনারা শুনতে পাচ্ছেন? ভিডিওতে সম্ভবত কিছু সমস্যা হচ্ছে দেখাতে, লাইভ ভিডিওতে। হ্যালো, আমি দেখতে পাচ্ছি না। এই নতুন করে শুরু করতে হলো, আমার ভিডিও কানেকশনটা কেটে গিয়েছিল। হ্যাঁ, ভিডিওতে
হ্যাঁ, ভিডিও কানেকশনটা কেটে গিয়েছিল। নতুন করে শুরু করছি। সরি, আমি ভিডিও কানেকশনটা কেটে যাওয়ার কারণে প্রথম থেকে আবার শুরু করতে হচ্ছে। সরি ফর দ্যাট। তো যেখান থেকে শেষ করেছি, সিসিটি এবং সিএসআর নিয়ে কথা বলছিলাম, ওখান থেকেই কন্টিনিউ করব। তো সিএসআরটা হচ্ছে, আপনি ইউকে তে কোড ট্রেনিং করলেন না, ফাউন্ডেশন এবং কোড ট্রেনিং কোনোটাই করেননি, কিন্তু ইউকে তে একটা নন ট্রেনিং জব শুরু করেছেন, একটা কোড ট্রেনিং লেভেলে অথবা রেজিস্টার লেভেলে একটা নন ট্রেনিং জব শুরু করলেন। তো নন ট্রেনিং পাথওয়ে ছাড়াও, ট্রেনিং পাথওয়ে ছাড়াও নন ট্রেনিং জব শুরু করে আপনি অল্টারনেট সার্টিফিকেট গুলো জোগাড় করলেন, আপনি যে বিভিন্ন অপারেশন করেছেন, আপনি যে এলিজিবল, বেশ কিছু কাগজপত্র জোগাড় করতে হয় এবং আপনাকে একটা সার্টেন বছর কাজ করতে হয়, মিনিমাম 5 থেকে 6 বছর কাজ করতে হয় ইউকে তে এজ এ রেজিস্ট্রার, এবং আপনার অল্টারনেটিভ সার্টিফিকেট গুলো কালেক্ট করতে হয়। এই পাথওয়েতে গেলে এটাকে সিএসআর বলা হয়। আর আপনি ইউকে তে কোড ট্রেনিং করেননি, কিন্তু শুরু করেছেন ST3 থেকে। তো ST3 থেকে শুরু করেছেন, ST8 পর্যন্ত কমপ্লিট করেছেন, কিন্তু ST1 এবং 2 করেননি। তো এই দুটো না করে যদি আপনি কোড ST3 থেকে শুরু করেন, তাহলে আপনাকে সিএসআর সিপি দেওয়া হতো। তো আপনাদের জন্য আনন্দের সংবাদ যে এখন থেকে ইউকে জিএমসি এবং জিএমসি সিদ্ধান্ত নিয়েছে যে যারা ST3 থেকে ট্রেনিং শুরু করবে তাদেরকে সিসিটি দেওয়া হবে। তো সিসিটি, সিএসআর এবং সিএসআর সিপির যে ইমপ্লিকেশন, সেটা হচ্ছে যে আপনি যদি সিসিটি থাকে, আপনি ইউকের কনসালটেন্সি এবং ইউকের সিসিটি যারা একসেপ্ট করে, যেমন অস্ট্রেলিয়াতে একসেপ্ট করে, মিডল ইস্ট একসেপ্ট করে, এবং অন্যান্য যেসব, সিঙ্গাপুর একসেপ্ট করে, যেসব মালয়েশিয়াতে একসেপ্ট করে, এবং যেসব দেশে সিসিটি একসেপ্ট করে, সব জায়গায় আপনি ডিরেক্টলি কনসালটেন্ট হিসাবে স্পেশালিস্ট রেজিস্ট্রেশন পাবেন এবং কাজ করতে পারবেন। তো ST3 থেকে যদি আপনি এখন ট্রেনিং শুরু করেন, সেটা আপনাদের জন্য একটা খুশির সংবাদ যে আপনারা এখন ST3 থেকে শুরু করলেও সিসিটি পাবেন এই বছর থেকে। সিএসআর নিয়ে বলেছি, সিএসআর একটা অল্টারনেটিভ পাথওয়ে, আপনি ট্রেনিং পোস্টে কাজ না করেও অল্টারনেটিভ পাথওয়েতে নন ট্রেনিং রেজিস্ট্রার হিসেবে কাজ করে একটা সার্টেন ইয়ার 5-6 বছর কাজ করার পরে এবং কাগজপত্র আহ, গোছানোর পরে আপনি জিএমসি তে আপনার ইভালুয়েশনের জন্য জমা দেবেন, এবং আপনার জিএমসি যদি মনে করে যে আপনার অ্যাপ্লিকেশনটা ঠিক আছে, আপনাকে স্পেশালিস্ট রেজিস্ট্রেশন দেবে। তো এই গেল ট্রেনিং পাথওয়েটা। তো অনেকের প্রশ্ন যে প্ল্যাব দিয়ে আমি কি লেভেলের জব পাবো, এমআরসিএস দিয়ে কি লেভেলের জব পাবো, এমআরসিএস দিয়ে ভালো হবে কিনা বা প্ল্যাব দিয়ে। তো দেখুন, প্ল্যাব হচ্ছে একটা লাইসেন্সিং পরীক্ষা, এমআরসিএস হচ্ছে একটা রয়্যাল কলেজে ডিপ্লোমা। তো প্ল্যাব দিয়ে আপনি সাধারণত, আগে বলেছি যে ফাউন্ডেশন ইয়ার 1-2, তো ইউকে তে এই ট্রেনিং পোস্টগুলো ছাড়াও প্রত্যেকটা লেভেলে ফাউন্ডেশন ইয়ার 1, ফাউন্ডেশন ইয়ার 2, CT1, CT2 এবং ST3+, এই লেভেলে নন ট্রেনিং অথবা সার্ভিস পোস্ট আছে, যেগুলোকে নন ট্রেনিং জব বলা হয়ে থাকে। তো এটা যে কোনো লেভেলে হতে পারে, FY1, FY2, CT1, CT2 অথবা ST3, যে কোনো লেভেলে রেজিস্ট্রার, SHO, যেটাই বলেন না কেন, নন ট্রেনিং পোস্টে আপনি জব করতে পারেন, ঠিক আছে। তো ইউজুয়ালি প্ল্যাব যারা দেয়, আমি আহ, যারা প্ল্যাব পাস করে এবং নিউ গ্রাজুয়েট, গত 2-1 বছর এর মধ্যে ইন্টার্নশিপ কমপ্লিট করেছে এবং রেজিস্ট্রেশন পেয়েছে, তাদের জন্য সাধারণত FY1 অথবা FY2 অথবা ইভেন CT1, এই লেভেলে জবগুলো মোর সুটেবল এবং অ্যাপ্রোপ্রিয়েট। তো সুটেবল অথবা অ্যাপ্রোপ্রিয়েট কেন বলবো, ফাউন্ডেশন ইয়ার 1-2 হচ্ছে ওদের ইন্টার্নশিপ। তো ইন্টার্নশিপ লেভেলে ওদের বেসিক কিছু প্রসিডিওর, যেমন আপনার ক্যানুলা, ক্যাথেটার এবং অন্যান্য বেসিক প্রসিডিওর গুলো আপনাকে পারতে হবে, জানা থাকতে হবে। এর সাথে সাথে আপনাকে আহ, যেহেতু প্ল্যাব পাস করে এসেছেন, ইউকে NHS সিস্টেম কিভাবে কাজ করে সেটার বেসিক আইডিয়াগুলো আপনি প্ল্যাব দেওয়ার কারণে জেনে যাবেন। তো এই বেসিক নলেজ গুলো থাকলে আপনি ইজিলি ফাউন্ডেশন ইয়ার 1-2, ইভেন CT1 লেভেলে কাজ করতে পারবেন। তো যারা এমআরসিএস পাস করেছেন, কয়েকজন কমেন্ট করেছেন যে এমআরসিএস দিয়ে কোন লেভেলে কাজ করা যায়। সো আগেই বলেছি যে এমআরসিএস হচ্ছে তাদের জন্য যারা ST1-2 এই ট্রেনিং কমপ্লিট করেছে এবং এমআরসিএস দিয়ে তারা ইউকে নর্মাল পাথওয়েতে তারা এখন ST3 এর জন্য ইলিজিবল। নট দ্যাট দে হ্যাভ অলরেডি গট ইনটু ST3, তারা ST3 তে চলে গেছে, কিন্তু তারা এই লেভেলের জন্য ইলিজিবল। তো যেহেতু তারা ইলিজিবল, আপনি চাইলে রেজিস্ট্রার লেভেল অথবা ST3+ লেভেলে কাজ করতে পারেন আপনার এক্সপিরিয়েন্স অনুযায়ী। আপনি যদি বাংলাদেশে অলরেডি একটা পোস্ট গ্রাজুয়েট কমপ্লিট করে থাকেন, FCPS অথবা MS, অথবা একটা পোস্ট গ্রাজুয়েট কমপ্লিট করেছেন, সাথে এমআরসিএস করেছেন, ইফ ইউ আর ফাইন কমফোর্টেবল, ইউ ক্যান ইজিলি ওয়ার্ক অ্যাজ এ রেজিস্ট্রার, দ্যাট ইজ ST3+ লেভেল।
নন ট্রেনিং রেজিস্টার পোস্টকে সিনিয়র ক্লিনিক্যাল ফেলো বলা হয়ে থাকে, অথবা স্পেশালিটি ডক্টর বলা হয় যদি 4 বছরের বেশি এক্সপিরিয়েন্স থাকে, স্পেশালিটি ডক্টর বলা হয়। কিন্তু আমি সাজেস্ট করব আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে যে ইটস অলওয়েজ বেটার, ইউকে তে অলওয়েজ বেটার আপনি সিটি 1 অথবা 2 লেভেল নন ট্রেনিং জব থেকে শুরু করে 6 মাস অথবা 1 বছর কাজ করে এরপরে আপনি রেজিস্ট্রার পোস্টে যদি যান, এটা আপনার জন্য ভালো হবে। বিকজ বাংলাদেশ এবং এনএইচএস এই দুটোর মধ্যে যেভাবে কাজ করে দের ইজ হিউজ ডিফারেন্স, অনেক অনেক পার্থক্য আছে এই দুটো সিস্টেমের মধ্যে। তো এই দুটো সিস্টেমের মধ্যে অনেক পার্থক্য থাকার কারণে প্রথম 3 মাস থেকে 6 মাস সবার লেগে যায় এই সিস্টেমের সাথে অ্যাডাপ্ট হতে। এবং ইউকে তে কাজ করার আরেকটা বিষয়, এখানে মেডিকো লিগ্যাল বিষয়, কাজ করার সময় আপনাকে সবসময় পেশেন্টের সেফটি, কনসার্ন, পেশেন্টের কনফিডেন্সিয়ালিটি, এগুলো দিকে খেয়াল রাখতে হবে। অনেকটা ক্লেরিক্যাল জব, কাগজপত্র, প্রপার প্রোটোকল ফলো করা, এই জিনিসগুলো ভালোভাবে জানতে হবে। তো আপনি যখন একজন এসএইচ হিসেবে কাজ করবেন অথবা জুনিয়র লেভেলে সিটি 1 টু ইকুইভ্যালেন্ট লেভেলে কাজ করবেন, তখন এই জিনিসগুলো আপনি লেস রেসপন্সিবিলিটির সাথে কাজ করতে পারবেন। মানে আপনি যখন জুনিয়র কাজ করছেন, আপনার উপরে আপনার সাথে আপনাকে সাপোর্ট দেওয়ার জন্য একজন রেজিস্ট্রার থাকবে, একজন কনসালটেন্ট থাকবে। কিন্তু আপনি যখন ডিরেক্টলি রেজিস্ট্রার হিসেবে কাজ করবেন, তখন আপনার সাথে একজন কনসালটেন্ট থাকবেন যিনি সব সময় নাও থাকতে পারেন। তো ওয়ার্ডে যখন আপনি থাকবেন অন কল নাইট ডিউটিতে, আপনি বস, আপনার কনসালটেন্ট সাথে সাথে আপনার সাথে নাও থাকতে পারে, উনি হয়তো অন্য জায়গায় থাকবেন। তো যত ডিসিশন মেকিং এর এগুলো আছে সব আপনাকে দিতে হবে। তো একটা নতুন সিস্টেমে কাজ করে এসে এই ডিসিশন মেকিং গুলো তো এত সহজ নয়। তো কেউ এমআরসিএস পাস করলেই সে রেজিস্ট্রার হিসেবে কাজ করতে হবে এরকম নয়। তো আমি অলওয়েজ সাজেস্ট করবো যে সিটি 1 2 লেভেলে এমআরসিএস পাস করার পরে এসে কাজ করার জন্য। ঠিক আছে। তো এই গেল হচ্ছে এমআরসিএস এবং প্ল্যাব। আর প্ল্যাব দিয়ে আপনারা ফাউন্ডেশন ইয়ার 1 2 ইজিলি জব পাবেন। তো আমি সাজেস্ট করব যে আসলে প্ল্যাব হচ্ছে একটা লাইসেন্সিং পরীক্ষা। ইউকে তে যেটাই পরীক্ষা হোক না কেন, এটা একটা এমআরসিএস একটা পরীক্ষা, এফআরসিএস একটা পরীক্ষা। বাংলাদেশ এবং ইউকে এর সিস্টেম পার্থক্যটা হচ্ছে যে ট্রেনিং মডিউল এবং পরীক্ষা ডিগ্রি দুটো কিন্তু একটু সেপারেট। এমআরসিএস একটা ডিগ্রি, কিন্তু এর সাথে আপনাকে কোর কম্পিটেন্সি বা কোর ট্রেনিংটা কমপ্লিট করতে হবে। এই দুটো কিন্তু একটা একটা পরিপূরক। এমন না যে আপনি এমআরসিএস পাস করলে আপনার কোর ট্রেনিং কমপ্লিট হয়ে যাচ্ছে, তা কিন্তু না। কোর ট্রেনিং এর কমপ্লিট করে সেটা একটা সার্টিফিকেট আপনাকে নিতে হবে। একইভাবে স্পেশালিটি ট্রেনিং এবং এফআরসিএস কিন্তু পরিপূরক। এমন না যে এফআরসিএস পাস করা মানে আপনি কনসালটেন্ট হয়ে যাচ্ছেন। বাংলাদেশে কেউ যদি এফসিপিএস কমপ্লিট করেন, উনি কনসালটেন্ট, তার আগে ট্রেনিং করেছেন, পরীক্ষা বসার জন্য ম্যান্ডেটরি। কিন্তু এখানে কিন্তু পরীক্ষা বসার ট্রেনিং পোস্ট এফআরসিএস এবং এমআরসিএস পরীক্ষা কিন্তু ম্যান্ডেটরি নয়। ট্রেনিং কমপ্লিট এবং এফআরসিএস দুটা কিন্তু সেপারেট। আগে বলেছি যে ST6 অর্থাৎ 4th ইয়ার অফ স্পেশালিটি ট্রেনিং কমপ্লিট করার পরে আপনি এফআরসিএস বসতে পারছেন, তার বছর পরে কিন্তু আপনার আরো 2 বছরের স্পেশালিটি ট্রেনিং বাকি থাকছে। তো আপনি এফআরসিএস পাস করা মানেই কিন্তু আপনি কনসালটেন্ট হয়ে যাচ্ছেন না। এফআরসিএস পাস করার পরে 2 বছর ট্রেনিং করে আপনাকে সিসিটি অথবা সিজার সিপি অথবা অন্য পাথওয়েতে সিজার নিতে হচ্ছে। দেন আপনি জিএমসি তে স্পেশালিস্ট রেজিস্ট্রেশনের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। ঠিক আছে। তো আরেকটা বিষয় যে ইউকে তে লাইফস্টাইল, খরচ এগুলো কেমন, এটা একটা কমনলি আস্কড কোশ্চেন। অনেকেই জিজ্ঞেস করে থাকেন যে ইউকে তে কমনলি আস্কড কোশ্চেন যে লাইফস্টাইল এবং কেমন। তো একজন ফাউন্ডেশন ডাক্তারের স্যালারি ইউজুয়ালি শুরু হয় 2400 থেকে 2500 পাউন্ড, এই পর্যায় থেকে শুরু হয়। তো 2400 2500 পাউন্ড আপনি যদি হিসাব করেন বাংলাদেশি টাকায় আফটার ট্যাক্স, আমি ট্যাক্সের পরে বলছি, 2400 পাউন্ড যদি হিসাব করেন মোটামুটি রাফলি 2,40,000 থেকে 2,50,000 টাকার মতো আসে। তো আপনি যদি একটা ইউকে তে বাসা ভাড়া ওয়াইডলি ভ্যারি করবে কোন এরিয়াতে বা কোন শহরে আপনি থাকছেন এবং একটু পেরিফেরিতে থাকছেন কিনা, ওয়াইডলি ভ্যারি করবে। তো আমার এস্টিমেট মতে মোটামুটি 50%, 40 থেকে 50% খরচ আপনি যদি সিঙ্গেল হন, আপনার কোনো ফ্যামিলি না থাকে, ইউ আর আনম্যারিড, ইউ ডোন্ট হ্যাভ এনি ফ্যামিলি, তো আপনার 40% এর মধ্যে আপনার এর 2400 পাউন্ডের 40%-এর মধ্যে আপনার মোটামুটি খরচটা চলে যায়, মান্থলি খরচটা। তো 2400 পাউন্ডের মধ্যে আপনি যদি 1000 থেকে 1200 পাউন্ড, 1200 1300 পাউন্ড যদি আপনার খরচ চলে যায়, তারপরে আপনার প্রায় 1000 পাউন্ড 1100 পাউন্ডের মতো থাকছে, যেটা 1 লাখ থেকে 1,10,000 টাকার মতো মান্থলি খরচ। এটা দিয়ে আপনি, তো দ্যাটস গুড। কিন্তু যদি আপনার সাথে ফ্যামিলি থাকে, আপনার ওয়াইফ অথবা আপনার ছোট বাচ্চা থাকে যারা আপনার উপর কমপ্লিটলি ডিপেন্ডেন্ট, তাহলে খরচটা বেড়ে দাঁড়াবে।
বেড়ে মিনিমাম 500 পাউন্ড অ্যাড করুন এর সাথে। 500 পাউন্ড অ্যাড করলে এর সাথে 1700-1800 পাউন্ড থেকে 2000 পাউন্ডের মতো ফ্যামিলি থাকলে খরচ হয়। তারপরেও 500 থেকে 600 পাউন্ড, যেটা 50 থেকে 60,000 টাকার মতো এই টাকাটা থাকছে। তো এটার একটা ইম্পর্টেন্স আছে, কেন বলি, ইউকেতে একটা সমস্যা হচ্ছে যে ক্যারিয়ার প্রোগ্রেশনের জন্য এবং ইয়ারলি প্রচুর বিভিন্ন রকম ফিস দিতে হয়। যেমন আপনাকে ইয়ারলি 300 থেকে 400 পাউন্ড একটা জিএমসির জন্য একটা ফিস দিতে হবে। আপনি যদি প্ল্যাব দিয়ে আসেন, আপনাকে পরবর্তী রয়্যাল কলেজের পরীক্ষার জন্য ফিস দিতে হবে। তো এছাড়াও বিভিন্ন রকম কোর্স করতে হবে সারা বছর ক্যারিয়ার প্রোগ্রেশনের জন্য। এই ফিসগুলো, এই পরীক্ষার গুলো খরচগুলো কিন্তু কম নয়, ফিসের, পরীক্ষার ফিসগুলো এবং কোর্সের ফিসগুলো। সো সূক্ষ্ম ক্যালকুলেশন করতে হবে। ইউকেতে যে অনেক বেশি টাকা, আমি এটা বলবো না, এটা কেউই বলবে না। তবে বাংলাদেশের সাথে কম্পেয়ার করলে স্বচ্ছন্দ এবং স্বাচ্ছন্দ্যের সাথে সচ্ছলভাবে বেঁচে থাকার জন্য যথেষ্ট আমার মতে। ঠিক আছে। আহ, এখন যদি আপনি কম্পেয়ার করেন ইউএসএ, অস্ট্রেলিয়া এইসব দেশের সাথে, কম্পারিজনটা এভাবে হবে না, কারণ ওইসব দেশে সার্জারি ট্রেনিং, পোস্ট সার্জিক্যাল জব, ইভেন নন ট্রেনিং জব বলতে কিছু নাই। নন ট্রেনিং জব পাওয়া ভেরি 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 টাফ, যেটা ইউকেতে কম্পারেটিভলি মাচ ইজিয়ার নন ট্রেনিং জব পাওয়া। তো এবং নন ট্রেনিং জব করেও ক্যারিয়ার প্রোগ্রেশন একটা সুযোগ আছে, যেটা ওইসব দেশে নেই। যদিও টাকাটা কম, কিন্তু অপরচুনিটি ইজ মাচ মোর ওয়াইডলি অ্যাভেলেবল। এই জিনিসটা আপনাকে মাথায় রাখতে হবে। এক, অনেকে জানতে চেয়েছেন যে ইউকে থেকে কেউ একজন কোশ্চেন করেছেন যে ইউকে থেকে সিসিটি করে অস্ট্রেলিয়া যাওয়া যাবে কিনা। হ্যাঁ, আপনি যদি ইউকেতে সিসিটি করে, ইউকেতে আপনার স্পেশালিস্ট রেজিস্ট্রেশন থাকে, এএমসি স্পেশালিস্ট রেজিস্ট্রেশন পাথওয়েতে সিসিটি কে অ্যাকসেপ্ট করে। সো হ্যাঁ, আপনি অস্ট্রেলিয়াতে স্পেশালিস্ট রেজিস্ট্রেশন করতে পারবেন ইফ ইউ হ্যাভ সিসিটি। ঠিক আছে। সিএসআর, সিপি এবং সিএসআর নিয়ে একটু কনফিউশন আছে, এগুলো এএমসি এর ওয়েবসাইট থেকে আপনি একটু দেখে নেবেন। একটু ডিফারেন্ট, একটু ডিফারেন্ট পাথওয়ে, তবে এগুলো অল্টারনেটিভ পাথওয়েতে গেলে এত জিনিসটা সহজ নয়। ঠিক আছে। আচ্ছা, ট্রেনিং পোস্ট পাওয়া কত সহজ কঠিন, এই প্রশ্নটা সবাই করে থাকেন, যে হাউ ইজি, হাউ হার্ড ইট ইজ গেট টু ট্রেনিং পোস্ট। আচ্ছা, তো ইউকেতে আমি আপনাদের এই ট্রেনিং পাথওয়েটা আরেকটু ডিটেলস বলবো এখন। তো আগেই বলেছি যে কোর সার্জিক্যাল ট্রেনিং ওর সিএসটি থেকে শুরু হয় সার্জিক্যাল ট্রেনিং। সেই হিসাব ধরলে আপনি যদি সিএসটি অথবা সিটি অথবা এসটি 1-2 এর প্রথম 2 বছর এবং সাথে স্পেশাল ট্রেনিং 6 বছর ধরেন, 8 বছর হচ্ছে টোটাল সার্জিক্যাল ট্রেনিং ইউকেতে, টোটাল 8 বছর সার্জিক্যাল ট্রেনিং। তো দুইটা সাবজেক্ট, নিউরো সার্জারি এবং কার্ডিওথোরাসিক সার্জারি, এই দুটো সার্জারির আলাদা কোর ট্রেনিং নেই। এদের ট্রেনিং শুরু হয় সিটি 1 অথবা এসটি 1 থেকে, আর কি এসটি 1 থেকে। তো এরা টানা 8 বছর কার্ডিওথোরাসিক অথবা নিউরো সার্জারি ট্রেনিং করে। প্রথম যে 2 বছর ছিল কোর ট্রেনিং অথবা রোটেটরি যে কোর ট্রেনিংটা, সেটা ওরা করে না। ওরা টানা 8 বছর নিউরো এবং কার্ডিওথোরাসিক অথবা কার্ডিয়াক সার্জারি ট্রেনিং করে। সো এদের ট্রেনিংটা 8 বছর, বাকি সব সাবজেক্টে 6 বছর। ঠিক আছে। তো কত সহজ কঠিন এটা বলার জন্য ইউকেতে নাম্বার 1 কম্পিটিটিভ সাবজেক্ট হচ্ছে কার্ডিওথোরাসিক সার্জারি। আমি আপনাদের একটা স্ট্যাটিস্টিক্স দেই, 2019 সালের স্ট্যাটিস্টিক্স। এই স্ট্যাটিস্টিক্সটা পাবেন, আমি একটা ওয়েবসাইট বলবো আপনাদেরকে, হেলথ এডুকেশন ইংল্যান্ড, এটা লিখে গুগল সার্চ করবেন, এখানে এই কম্পিটিশন রেশিও গুলো পাবেন। গত 5 বছরের কম্পিটিশন রেশিও পাবেন। আমি 2019 সালের কম্পিটিশন রেশিওটা বলছি। কার্ডিওথোরাসিক সার্জারিতে গত 2019 সালে ST1 লেভেলে কম্পিটিশন রেশিও ছিল 8.42। ঠিক আছে, মানে 101 জন অ্যাপ্লাই করেছিলেন কার্ডিওথোরাসিক সার্জারিতে ST1 লেভেলে এবং ট্রেনিং পোস্ট পেয়েছেন 22 জন। এখানে আপনারা যদি পার্সেন্টেজ করেন, 8.4 হচ্ছে পার্সেন্টেজ। সো মানে প্রতি 8 জনে একজন যারা অ্যাপ্লাই করেছেন, তাদের মধ্যে প্রতি 8 জনে একজন অ্যাপ্লাই ট্রেনিং পোস্ট পেয়েছেন। সো ভেরি ভেরি হাইলি কম্পিটিটিভ, বুঝতেই পারছেন। নিউরো সার্জারির কথা কেউ জানতে চান? নিউরো সার্জারি আমাদের অনেকের একটা প্যাশন আমাদের দেশে, আমার মনে হয়। সো নিউরো সার্জারির কথাটা বলি। নিউরো সার্জারি কিন্তু দুইটা লেভেলে রিক্রুট করে। মেইন রিক্রুট হয় ST1 লেভেলে এবং ST3 লেভেলে অল্প কিছু সংখ্যক রিক্রুটমেন্ট হয়। তো ST1 লেভেলে নিউরো সার্জারি 2019 সালে ট্রেনিং পোস্ট ছিল মোট 24টা, আর মাত্র 24টা। সো চিন্তা করুন, কার্ডিওথোরাসিক সার্জারিতে ছিল 22টা এবং নিউরো সার্জারি ছিল 24টা। পুরো এই ট্রেনিং নাম্বারটা আমি বলছি ইংল্যান্ডে। ঠিক আছে, ওয়েলস অথবা স্কটল্যান্ড অথবা নর্দার্ন আয়ারল্যান্ডের কথা বলছি না। এই ট্রেনিং নাম্বারটা ইংল্যান্ডে। ইংল্যান্ড সবচেয়ে বড় দেশ ইউকের এবং ট্রেনিং পোস্টও বেশি থাকবে এখানে।
তো 22টা এবং 24টা হচ্ছে কার্ডিয়াক সার্জারি এবং নিউরো সার্জারি, ঠিক আছে। তো নিউরো সার্জারি 24টা পোস্ট এগেনস্টে অ্যাপ্লাই করেছেন মোট 157 জন এবং কম্পিটিশন রেশিও ছিল 6.54, মানে প্রতি 6.5 জনে একজন ট্রেনিং পোস্ট পেয়েছেন যারা অ্যাপ্লাই করেছেন। আর নিউরোসার্জারি এসটি3 লেভেল মানে 2 বছর পার হয়ে গেছে, এই লেভেলে 3টা মাত্র ট্রেনিং পোস্ট ছিল। এই 3টা ট্রেনিং পোস্ট এগেইনস্টে 21 জন অ্যাপ্লাই করেছিলেন। সো 7 জনে একজন ট্রেনিং পোস্ট পেয়েছেন। সো বুঝতে পারছেন কতটা কঠিন। অন্যান্য সাবজেক্ট গুলো একটু বলি। জেনারেল সার্জারি অনেকেই জানতে চাবেন। জেনারেল সার্জারিতে 2019-এ ট্রেনিং পোস্ট ছিল 198টা ইংল্যান্ডে, 428 জন অ্যাপ্লাই করেছেন। ট্রেনিং রেশিও ছিল 2.1। এছাড়াও জেনারেল এবং ইউকেতে জেনারেল এবং ভাস্কুলার কম্বাইন্ড ট্রেনিং প্রোগ্রাম, দুটোতেই কম্বাইন্ড ট্রেনিং প্রোগ্রাম হয়। এছাড়াও প্লাস্টিক সার্জারিতে 38টা পোস্ট এগেনস্টে 149, ট্রেনিং রেশিও 3.9 কম্পিটিশন রেশিও। অর্থোপেডিক্স, ট্রমা এন্ড অর্থোপেডিক্স 167 পোস্ট এগেনস্টে অ্যাপ্লাই করেছেন 519 জন, কম্পিটিশন রেশিও ছিল 3.1। ইউরোলজিতে 68টা পোস্ট এগেনস্টে অ্যাপ্লাই করেছেন 141 জন, কম্পিটিশন রেশিও ছিল 2.07। এই ছিল মেইন সার্জিক্যাল স্পেশালিটি গুলো কম্পিটিশন রেশিও। আয়ের পাথওয়েটা একটু ডিফারেন্ট ইউকেতে। আয়েরটাও বলি, 110টা ট্রেনিং পোস্ট এগেইনস্টে 356 জন অ্যাপ্লাই করেছেন, ট্রেনিং পোস্ট কম্পিটিশন রেশিও ছিল 3.24। মেইন সার্জিক্যাল স্পেশালিটি। তো আগে ইউকেতে একটা সমস্যা ছিল যেটাকে বলা হয় যে রাউন্ড ওয়ান। তো ট্রেনিং পোস্টের পার্সপেক্টিভে আরেকটা জিনিস আমি একটু বলবো। রাউন্ড ওয়ান এবং রাউন্ড টু। রাউন্ড ওয়ান হচ্ছে প্রথমে বছর একটা সার্টেন টাইমে ওরিয়েল ওয়েবসাইট, আগে বলেছি, ওরিয়েল ওয়েবসাইটে ইউকেতে যে হেলথ এডুকেশন ইংল্যান্ড আছে ওরা ট্রেনিং পোস্টের জন্য অ্যাডভার্টাইজমেন্ট করে যে এই বছর এতটা ট্রেনিং পোস্ট খালি আছে, যারা যারা অ্যাপ্লাই করতে চান তারা এই অ্যাপ্লাই করবেন। সাপোজ জেনারেল সার্জারিতে 200 পোস্ট খালি আছে, 200টা ট্রেনিং পোস্টের জন্য এখানে অ্যাডভার্টাইজমেন্ট আসলো ওরিয়েল ওয়েবসাইটে। তো রাউন্ড ওয়ান বলতে প্রথম অ্যাপ্লাই করার পরে দেখা গেল যে প্রথমবার শেষ করার পরে সার্টেন অ্যামাউন্ট অফ পোস্ট খালি আছে, 10টা পোস্ট খালি আছে। তো 10টা পোস্ট খালি থাকলে 10টা পোস্টের জন্য ওরা আবার ওই যারা অ্যাপ্লাই করেছিল, সাপোজ 200 পোস্ট এগেনস্টে 1000 লোক অ্যাপ্লাই করেছে, 200 জনকে নিয়েছে, 800 জন ওয়েটিং লিস্টে ছিল। এই 800 জনের মধ্যে জন্য তারা আবার একটা অ্যাডভার্টাইজমেন্ট করবে যে 10টা পোস্ট আমরা এলিজিবল পাইনি, এই 10টার জন্য আবার অ্যাপ্লাই করলাম, আবার অ্যাডভার্টাইজ করলাম। তো ওই 800 জনের মধ্যে থেকে এই 10 জন নিবে, এটাকে বলা হয় রাউন্ড ওয়ান রি অ্যাডভার্ট, ঠিক আছে। তো রাউন্ড ওয়ান এবং রাউন্ড ওয়ান রি অ্যাডভার্ট শেষেও যদি কোনো ট্রেনিং পোস্ট খালি থাকে, যেটা সার্জিক্যাল স্পেশালিটি সাধারণত থাকে না, এটাকে বলা হয় রাউন্ড টু। রাউন্ড টু ইউজুয়ালি রাউন্ড ওয়ান হওয়ার বেশ কয়েক মাস পরে, 4-5 মাস বা 6 মাস পরে রাউন্ড টু এর জন্য একটা অ্যাডভার্টাইজমেন্ট আসে একই ওয়েবসাইটে, ওরিয়েল ওয়েবসাইটে, একে রাউন্ড টু বলা হয়। রাউন্ড টু তে যে কটা পোস্ট খালি থাকবে রাউন্ড ওয়ান এবং রাউন্ড ওয়ান রি অ্যাডভার্ট শেষে তাদের সেই কয়টার জন্য অ্যাডভার্টাইজ করা হবে, এটাকে রাউন্ড টু বলা হয়। তো টাইমলাইনটা যদি বলি, ইউজুয়ালি রাউন্ড ওয়ান এটা অক্টোবরের শেষে অথবা নভেম্বরের ওয়ানে সিটি কোড ট্রেনিং এর জন্য বলছি, কোড ট্রেনিং এর জন্য, সার্জিক্যাল কোড ট্রেনিং এর জন্য অক্টোবর অথবা নভেম্বরের শেষে অথবা নভেম্বরের শুরুতে রাউন্ড ওয়ানের জন্য অ্যাডভার্টাইজমেন্ট আসে ওরিয়েল ওয়েবসাইটে। আগে একটা সমস্যা ছিল যে ইউজুয়ালি ইন্টারন্যাশনাল মেডিকেল গ্র্যাজুয়েটরা ডিরেক্টলি ট্রেনিং পোস্টের জন্য অ্যাপ্লাই করতে পারতো না, সার্জিক্যাল ট্রেনিং পোস্টের জন্য ডিরেক্টলি রাউন্ড ওয়ানে অ্যাপ্লাই করতে পারতো না, তাদেরকে রাউন্ড টু এর জন্য ওয়েট করতে হতো। এই নিয়মটা গত বছর 2019 সাল থেকে তুলে দেওয়া হয়েছে। সো আপনি এখন রাউন্ড ওয়ানে ডিরেক্টলি অ্যাপ্লাই করতে পারছেন। আপনার অ্যাপ্লাই করার পরে ট্রেনিং পাথওয়েটা এরকম, অ্যাপ্লাই করার পরে ওরা আপনার প্রোফাইলটা অ্যাসেস করবে, আপনাকে লং লিস্ট করবে, এরপর একটা পরীক্ষার মতো হবে ওর অ্যাসেসমেন্ট। সেই পরীক্ষা হওয়ার পরে ওখানে স্কোরিং করা হবে, আপনার স্কোর এবং প্রোফাইল মিলে যদি ওরা এলিজিবল হন আপনাকে ওরা ট্রেনিং পোস্টের জন্য অফার পাঠাবে, ঠিক আছে। এটা হচ্ছে ট্রেনিং পাথওয়ে। আর ST3 ট্রেনিং পোস্টে ইউজুয়ালি জানুয়ারিতে অথবা ফেব্রুয়ারিতে ওরা অ্যাডভার্টাইজমেন্ট দিয়ে থাকে। জুলাই এরপরে সাধারণত মার্চের শেষে অথবা এপ্রিলে একটা পরীক্ষা হয় বা অ্যাসেসমেন্ট হয়, এরপরে এপ্রিলের শেষে অথবা মেতে ওরা অফার পাঠায়। তো ST1 এবং ST3 দুটাই ট্রেনিং পোস্ট শুরু হয় আগস্ট থেকে, ঠিক আছে। তো এই হচ্ছে ট্রেনিং পাথওয়েটা। ফাউন্ডেশন ইয়ার 2 আর F2 স্ট্যান্ড অ্যালোন নিয়ে কেউ কেউ জানতে চাচ্ছেন। তো F2 স্ট্যান্ড অ্যালোন হচ্ছে, আগে বলেছি যে ফাউন্ডেশন ইয়ার 1-2 হচ্ছে ওদের ইন্টার্নশিপ। তো
ওরিয়েল এবং যে ইউকে ফাউন্ডেশন প্রোগ্রাম অর্গানাইজেশন নামে একটা অর্গানাইজেশন আছে, ইউকেএফপিও, ওরা হচ্ছে ইউকের ইন্টার্নশিপ অথবা ফাউন্ডেশন প্রোগ্রাম কন্ডাক্ট করে থাকে। তো ওদের একটা ট্রেনিং স্কিম হচ্ছে F2 স্ট্যান্ড অ্যালোন। এটাতে আপনি যদি আপনার প্ল্যাব কমপ্লিট করা থাকে, সাথে আপনার জিএমসি রেজিস্ট্রেশন থাকতে হবে, আপনি বছরে সাধারণত জানুয়ারি অথবা ফেব্রুয়ারিতে একটা F2 স্ট্যান্ড অ্যালোন নামে একটা প্রোগ্রাম, অর্থাৎ এটা একটা রোটেটরি ইন্টার্নশিপ প্রোগ্রামের মতো। তো রোটেটরি ইন্টার্নশিপ প্রোগ্রামটা এমন, আপনাকে সাধারণত 3টা রোটেশন করতে হয় 4 মাস করে, একটা মেডিসিন, একটা সার্জারি এবং একটা অন্যান্য স্পেশালিটি। তো এরা শুধু ফাউন্ডেশন ইয়ার 2টা একটা রোটেটরি ইন্টার্নশিপ প্রোগ্রামের মতো আপনি এটা অ্যাপ্লাই করতে পারেন। এটা একটা স্পেশাল স্কিম। এটাতে সুবিধা যেটা, সেটা হচ্ছে আপনি এই F2 করার পরে একটা সার্টিফিকেট পাবেন, ফাউন্ডেশন কম্পিটেন্সি বলা হয়। তো ট্রেনিং পোস্টে অ্যাপ্লাই করার জন্য যারা ইউকে ইন্টার্নশিপ, ওদেরকে এফপিসিসি ও ফাউন্ডেশন প্রোগ্রাম কম্পিটেন্সি কম্পিটিশন সার্টিফিকেট নামে একটা সার্টিফিকেট দেয়। এই সার্টিফিকেটটা ইম্পর্টেন্ট ট্রেনিং পোস্টে অ্যাপ্লাইয়ের জন্য। আপনি যখন F2 আপনি যদি নর্মাল ট্রেনিং পোস্টে বা ইন্টার্নশিপ না করে বাইরে থেকে নন ট্রেনিং জব করে ইউকেতে ট্রেনিং পোস্টে অ্যাপ্লাই করতে চান, আপনাকে একটা সার্টিফিকেট সাইন করতে হবে। এটাকে বলা হয় ক্রেস্ট ফর্ম অথবা F2 কম্পিটেন্সি বলা হয়। তো এই সার্টিফিকেটটা আপনি নন ট্রেনিং জব করেও করতে পারবেন। 3 মাস বা 6 মাস কাজ করার পরে আপনার সুপারভাইজার যে থাকবে আপনার নন ট্রেনিং জবের, উনাকে বলবেন যে আমার এইগুলো হয়েছে, আমি এই সার্টিফিকেটে সাইন করতে চাই। উনি যদি এলিজিবল মনে করেন আপনাকে সার্টিফিকেট সাইন করে দিবেন। এটা আপনাকে জমা দিতে হবে ট্রেনিং পোস্টে অ্যাপ্লাইয়ের সময়। তো F2 স্ট্যান্ডার্ডের সুবিধা হচ্ছে আপনি একটা ইকো রেকগনাইজড ফাউন্ডেশন প্রোগ্রামে যাচ্ছেন এবং এই 1 বছর শেষে আপনি একটা অটো সার্টিফিকেট পাচ্ছেন। আপনাকে নিজে সুপারভাইজারের সাথে যোগাযোগ করে তার পেছনে দৌড়াদৌড়ি করতে হবে না। যত যত জিনিসগুলো আছে ওনারাই নিজ দায়িত্বে এগুলো সাইন করে নেবেন। তো জুনিয়র ডাক্তারের জন্য F2 স্ট্যান্ডার্ড একটা ফ্যান্টাস্টিক প্রোগ্রাম, কারণ আপনি আর্লি ইউকে ট্রেনিং প্রোগ্রামে ঢুকে পারছেন। ফাউন্ডেশন প্রোগ্রামটা একটা ইউকে ট্রেনিং প্রোগ্রাম। সো এটা ভেরি একটা লুক্রেটিভ অপরচুনিটি আমি বলবো। যারা সার্জিক্যাল ক্যারিয়ার করতে চান তাদের জন্য বেশ সুবিধা। ঠিক আছে। এখন আরো কয়েকটা কিছু জেনারেল কোশ্চেন। রেসিজম, হোয়াট ইজ স্পেশাল অ্যাবাউট ইউকে? ইউকে তে প্রায় 3 থেকে 3.5 লক্ষ বাংলাদেশি থাকে। বড় বড় সবগুলো শহরেই বাংলাদেশি কিছু এরিয়া পাবেন, যেটা আপনার একটা দেশি দেশি ফিল এনে দিবে আমার মতে। তো অনেক বাংলাদেশি বড় বড় শহরে থাকার কারণে ইউকে ইজ কম্পারেটিভলি ছোট দেশ, অস্ট্রেলিয়া, ইউএসএ, কানাডা হিসাব করলে সেই কম্পারিজনে বাংলাদেশি অনেক থাকে। সো পরিচিত মানুষজন পাবেন যে কোনো বড় শহরেই বাংলাদেশি। আহ, আচ্ছা, এরপরে হচ্ছে হোয়াট ইজ দ্য ওয়ার্কিং লোড? ওয়ার্কিং লোড, আচ্ছা, ওয়ার্কিং লোড আপনি ট্রেনিং অথবা নন ট্রেনিং জব যেটাই করেন না কেন, আপনাকে কন্টিনিউয়াসলি একটা মনিটরিং এ থাকতে হয় ওখানে, এবং আপনাকে কন্টিনিউয়াসলি আপনি হেল্প পাবেন। আপনাকে সাপোর্ট করার জন্য আপনার ফেলো কলিগরা তো আছে, সাথে আপনি একজন রেজিস্ট্রারকে অল টাইম পাবেন, কনসালটেন্টকে পাবেন। আহ, এটা একটা বড় সুবিধা আমাদের দেশের ট্রেনিং পোস্টের সাথে। ইউকেতে আপনি ট্রেনিং ইভেন নন ট্রেনিং জবেও যথেষ্ট হেল্পফুল এবং কাজ শেখার প্রচুর সুযোগ আছে। অনেকের ধারণায়, আমি এই কোশ্চেনটা অনেকের কাছ থেকেই পেয়েছি এর আগে ইনবক্সে, অনেকে জানতে চান যে ইউকেতে নাকি কাজ করার অপরচুনিটি কম। আপনারা যারা বাংলাদেশে এফসিপিএস এ ট্রেনিং করেছেন অথবা ইভেন এমএস এর কোর্সে আছেন, কাজ করেছেন, আমি এফসিপিএস এ ট্রেনিং করেছি, আমি জানি যে আসলে কতটুকু অপরচুনিটি পাওয়া যায়। সত্যি কথা বলতে, সেই কম্পেয়ার করলে আমার কারেন্ট ওয়ার্ক প্লেসের সাথে যদি কম্পেয়ার করি, থিংস আর মাচ বেটার হিয়ার। কারণ এখানে আপনাকে রেসপন্সিবিলিটি নিয়ে কাজ করতে হচ্ছে, এবং যখন আপনার সুপারভাইজার দেখবেন যে আপনি এনথুসিয়াস্টিক কাজ করছেন, আপনাকে উনি অনেক রকম কাজই করতে দেবেন। সো এটা একটা ভুল ধারণা যে ইউকেতে কাজ করার অপরচুনিটি কম। ইভেন নন ট্রেনিং জবেও প্রচুর কাজ করার অপরচুনিটি থাকে, যদি আপনি ইন্টারেস্টেড হন এবং আপনি কাজ করতে আগ্রহী হন, ইচ্ছুক থাকেন, এবং আপনি একটা গুড র্যাপোর্ট বিল্ড আপ করেন। মাচ দেয়ার ইজ ভেরি অ্যাম্পল অপরচুনিটি এখানে কাজ করার। ঠিক আছে। তো এইটা গেল কাজ করা অপরচুনিটি নিয়ে। ট্রেনিং নন ট্রেনিং জবের পার্থক্যটা, তো ট্রেনিং নন ট্রেনিং জবের মেইন পার্থক্য যেটা, ট্রেনিং পাথওয়েতে আপনার ক্যারিয়ার প্রোগ্রেশনটা অটোমেটিক। আপনি কোড ট্রেনিং এ ঢুকছেন, ঢোকার পরে প্রতি বছর আপনার শেষে একটা আপনাকে আহ, আপনার সুপারভাইজারের সাথে একটা মিটিং করতে হয়, কিছু টার্গেট সেট করা থাকে প্রতি বছরে। আপনার সুপারভাইজার রেসপন্সিবল। আমাদের দেশের সাথে পার্থক্য এটা যে আপনার একজন সুপারভাইজার থাকবেন, এক না একাধিক সুপারভাইজার থাকবেন। আপনার এডুকেশনাল গোল এবং আপনার ক্লিনিক্যাল গোল, এই দুইজন সুপারভাইজার থাকবেন। যদি আপনি প্রপারলি আপনি এই গোলগুলো ফুলফিল করতে না পারেন, আপনার সুপারভাইজাররা রেসপন্সিবল।
যে কেন আপনার ট্রেনি এই কাজগুলো করতে পারেনি, এবং আপনি যদি তাদের নামে কমপ্লেন করেন, দে উইল বি আস্ক কোশ্চেন বাই দি রিলেভেন্ট অথরিটি তাদেরকে কোশ্চেন করবে যে কেন আপনার ট্রেনি এই কাজগুলো করতে পারেনি। সো সবার ক্যারিয়ার প্রোগ্রেশনটা অনেকটা অটোমেটিক। ঠিক আছে, কিছু পোর্টফোলিও থাকবে, কিছু কাজ সার্টেন কাজ করতে হবে, কিছু রিসার্চ রিলেটেড কাজ থাকবে, এই সবগুলো কাজগুলো আপনি ট্রেনিং পোস্টে থাকলে অটোমেটিকই করে ফেলবেন। নন ট্রেনিং পোস্টে যেটা আপনাকে নিজ উদ্যোগে করতে হবে। নিজ উদ্যোগে কেন বলতে যাচ্ছি, আপনাকে যে কোনো রিসার্চের সাথে, আপনার ডিপার্টমেন্টে কোনো রিসার্চ হচ্ছে কিনা সেটার সাথে যুক্ত হতে হবে, কোনো অডিট থাকলে সেটার সাথে যুক্ত হতে হবে, বিভিন্ন কোর্স নিজ দায়িত্বে করতে হবে। ঠিক আছে, তো নিজ দায়িত্বে, তো সেটাও বাংলাদেশের সাথে কম্পেয়ার করলে যথেষ্টই ভালো আমি বলবো। ক্যারিয়ার প্রোগ্রেশন খারাপ না। সার্টেন একটা স্টেজে যে আপনি অবশ্যই ট্রেনিং পোস্টে ঢোকার জন্য অ্যাপ্লাই করবেন অথবা চেষ্টা করবেন। তো সার্জারিতে করার জন্য আপনার ক্যারিয়ার পোর্টফোলিওটা ভালো থাকতে হবে। ক্যারিয়ার পোর্টফোলিওটা ভালো করার কিছু টিপস হচ্ছে, কিছু টিপস এন্ড ট্রিক্স। নাম্বার ওয়ান হচ্ছে বাংলাদেশে আপনি যত রকম বিভিন্ন ধরনের রিসার্চ অডিট এগুলোর সাথে যুক্ত হতে পারেন। দিস লুকস গুড। এনি পাবলিকেশনের সাথে জড়িত হওয়া। যাই করেন না কেন, ইন্টার্নশিপ লেভেলে, পোস্ট ইন্টার্নশিপ লেভেলে সবকিছু ডকুমেন্ট করবেন। যে বাংলাদেশে ইন্টার্নশিপ একটা লগ বুক আছে, এটা যত্ন সহকারে প্রিজার্ভ করবেন এবং এটা প্রপারলি ফিল আপ করবেন। সাইন যাদের থেকে নেবেন প্রপারলি সাইন নেবেন। দিস ইজ এ ভেরি ইম্পর্টেন্ট ডকুমেন্ট। যাই করেন না কেন একটা ফরম্যাটেড ডকুমেন্টেশন করবেন, অথবা যদি ফরম্যাট না থাকে একটা সাদা কাগজে আপনি কি কি কাজ করেছেন লিখে টাইপ করে আপনার যে স্যার আছেন তার থেকে সাইন এবং সিল করে নেবেন, সিল নিয়ে নেবেন। যে কোনো কিছু ডকুমেন্টেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট ইফ ইউ ওয়ান্ট এ ক্যারিয়ার প্রোগ্রেশন ইন ইউকে। ইউকে ক্যারিয়ার প্রোগ্রেশনের জন্য আপনার প্রত্যেকটা জিনিসের ডকুমেন্টেশন থাকা খুবই জরুরি। ঠিক আছে, তো এটা হচ্ছে ইম্পর্টেন্ট। আর আরেকটা জিনিস হচ্ছে যে ডকুমেন্টেশন করবেন, রিসার্চ অডিট এগুলা বললাম, এগুলা জবের জন্য ইম্পর্টেন্ট। তো অনেকে জানতে চান যে ইউকে তে লাইফ কেমন, হাউ ইজ লাইফ ইন ইউকে। তো ইউকে তে লাইফ রিল্যাক্স। আপনি আসলে লাইফ বলতে কি বোঝাচ্ছেন সেটা আপনার উপর ডিপেন্ড করবে, যে আসলে আপনি দেয়ার ইজ লট অফ এন্টারটেইনমেন্ট অপরচুনিটি। প্রতিটা এরিয়াতে সুন্দর ন্যাচারাল সিনারি, বিচ, এগুলা প্রতিটা এরিয়াতেই আছে। অনেক রকম এন্টারটেইনমেন্টের সিস্টেম আছে। খরচ যদি হিসাব করেন, আপনি যদি সবকিছু মেটিকুলাসলি হিসাব করে খরচ করেন, আপনার সচ্ছল ভাবে থাকার জন্য যথেষ্টই খরচ টাকা থাকবে মাস শেষে। আর আরেকটা জিনিস হচ্ছে ইউকে তে হিসাব করা হয় খরচটা বার্ষিক খরচ হিসাবে। আহ, একটা বড় সমস্যা হচ্ছে ইউকেতে, আপনি জুনিয়র লেভেলে যে পরিমাণ বেতন পাচ্ছেন, আপনি যখন সিনিয়র হবেন, মানে রেজিস্ট্রার হবেন অথবা ইভেন যখন কনসালটেন্ট হবেন, তো কনসালটেন্ট হওয়ার পরেও আপনার বেতন যে খুব বাড়বে তা না। তো ইউকেতে অনেকটা, আমি আপনাদের কম্পারিজনটা বলি কেমন। ইউকেতে যদি খরচটা হিসাব করেন, যদি ইনকাম হিসাব করেন, একজন জুনিয়র FY2 লেভেল ডাক্তার, তার বিভিন্ন আহ, সব সোর্স মিলিয়ে ইনকামটা তার আসবে 32 থেকে 40 হাজার পাউন্ড। একজন ফাউন্ডেশন ইয়ার 2 ডাক্তারের জন্য 32 থেকে 43-44 হাজার পাউন্ড এই রেঞ্জে আসবে। এটা হচ্ছে ইয়ারলি বেতন। এটাকে আপনি 12 দিয়ে ভাগ করেন, তাহলে আপনার মাসিক বেতনটা আসবে। আপনি যখন কনসালটেন্ট হবেন, কনসালটেন্টের বেতন শুরু হয় ইউকেতে 80 হাজার পাউন্ড থেকে। এটা 1 লাখ পাউন্ড অ্যাভারেজ। 1.5 লাখ যখন সিনিয়র হলে 1.25 লাখ 1.5 লাখ পাউন্ড। এটাকে আপনি 12 দিয়ে ভাগ করেন, তো 2 থেকে 3 গুণ। যদি আপনি একটা অ্যাভারেজ রাফ এস্টিমেট করেন, কনসালটেন্টের বেতন একজন জুনিয়র ডাক্তারের থেকে 2 থেকে 3 গুণ। আর যদি আপনি সেটাকে যদি বাংলাদেশের সাথে হিসাব করেন, দেখবেন যে অনেক ডিসপ্যারিটি। তো অনেক বেশি বেতন না। এই কারণে অনেকেই ইউকেতে কনসালটেন্ট হওয়ার পরেই ইউকে থেকে অন্যান্য দেশে যাওয়ার জন্য ট্রাই করেন। তো আমি আগে বলেছি মিডল ইস্ট, সিঙ্গাপুর, মালয়েশিয়া, অস্ট্রেলিয়া, এই দেশগুলো ভালো অপশন ইউকেতে আফটার এক্সপোজার, আফটার ইউকে কনসালটেন্ট হওয়ার পরে। এই হচ্ছে তো প্ল্যাব, এমআরসিএস যেটা হোক না কেন, ইউকেতে রেজিস্ট্রেশন পাওয়া মানে কিন্তু আপনি অটোমেটিক জব পাচ্ছেন তা না। তো জব পেতে হলে আপনাকে নন ট্রেনিং জবের জন্য যেটা মেইনলি, সেটা হচ্ছে আপনাকে NHS জবস একটা ওয়েবসাইট আছে, এখানে আপনাকে জবের জন্য অ্যাপ্লাই করতে হবে। অ্যাপ্লাই করার পরে আপনাকে আপনি যদি শর্ট লিস্টেড হন সেই জবটার জন্য, আপনার এমপ্লয়ার বা হসপিটাল যারা জবের অ্যাডভার্টাইজ দিয়েছিল তারা আপনাকে একটা ইমেল করবে। ইমেল করার পরে ওরা একটা স্কাইপি ইন্টারভিউ, যেহেতু আপনি ইউকের বাইরে থেকে ইন্টারভিউ দিবেন, ওরা স্কাইপি ইন্টারভিউ ব্যবস্থা করে থাকে ইউজুয়ালি। স্কাইপি ইন্টারভিউতে আপনাকে ইন্টারভিউ নিবে। ইন্টারভিউ নেওয়ার পরে ওরা আপনাকে একটা অফার দেবে, এখানে আপনার বেতন, অন্যান্য সুযোগ সুবিধা এগুলো লেখা থাকবে।
আপনি যদি সেই সুযোগ সুবিধাগুলো আহ, সেই জবটার প্রতি ইন্টারেস্টেড থাকেন, ওদেরকে পজিটিভ রেসপন্স দিলে ওরা আপনাকে এরপরে অন্যান্য পেপারস পাঠাবে। এটা হচ্ছে জবের। সো রেজিস্ট্রেশন মানে কিন্তু অটোমেটিক জব না। সো জবের জন্য প্রোফাইল আমি আগেই বলেছি, কিছু জিনিস প্রোফাইলটা কিভাবে ভালো করবেন সেটা কিছু টিপস, এটা নিয়ে আরেকটা ডিটেলস সেশন পরবর্তীতে আয়োজন করা যেতে পারে, যে আপনার প্রোফাইল কিভাবে ভালো করা যেতে পারে। ঠিক আছে, তো এই ছিল ইন জেনারেল একটা ওভারভিউ। কমেন্টে আরো কিছু বলতে পারেন, আমি ট্রাই করব। আমি ইউজুয়ালি শনি রবিবার বেশি ফ্রি থাকি, তো কমেন্টে যদি কারো কিছু কোশ্চেন থাকে সেগুলো করতে পারেন, আমি সীমিত আকারে চেষ্টা করব কমেন্টের অ্যান্সার গুলা দেওয়ার জন্য। তো আরেকটা বিষয়, ইউকে তে সার্জারি আপনি ক্যারিয়ার করবেন, এই বিষয়টা আপনাকে একটু ফ্লেক্সিবল থাকতে হবে, যে আমি ইউকে তে নিউরো সার্জারিতে ক্যারিয়ার করব। এই জিনিসটা আসলে রিয়েলিস্টিক না। আগে বলেছি যে পোস্টের সংখ্যা খুব কম। হ্যাঁ, অনেকে আহ, বলতে পারেন যে হ্যাঁ আমি এটাতেই প্যাশনেট, কিন্তু সার্জিক্যাল স্পেশালিটি গুলোর মধ্যে আপনাকে একটু ফ্লেক্সিবল থাকতে হবে, যেখানে কম্পিটিশন কম সেখানে যাওয়ার একটা মন মানসিকতা থাকতে হবে, কারণ আপনার আলটিমেট টার্গেট হবে সিএসআর, সিপি অথবা সিসিটিটা কমপ্লিট করা। ট্রেনিং কমপ্লিশন সার্টিফিকেটটা পেলে আপনি সারা ওয়ার্ল্ড ওয়াইড এক্সপ্লোর করতে পারবেন, যে কোনো দেশে অনেক দেশে আপনার সুযোগ সুবিধা থাকবে। সো আপনার এই জিনিসটা ইম্পর্টেন্ট। আরেকটা কোশ্চেন আমি পেয়েছি, সেটা হচ্ছে যে এফআরসিএস নিয়ে একটা কোশ্চেন আমি পেয়েছিলাম জাহিনের কাছ থেকে। তো এফআরসিএস নিয়ে কোশ্চেনটা আমি একটু শর্টকাট বলি। এফআরসিএস জিনিস দুই ধরনের হয়ে থাকে, এফআরসিএস ইউকে এবং এফআরসিএস ইন্টারন্যাশনাল। তো দুইটা সেপারেট বডি এই দুইটা ইন্টারন্যাশনাল এক্সাম কন্ডাক্ট করে। এফআরসিএস ইউকে যেটা, এটা হচ্ছে জয়েন্ট কলেজ অফ জয়েন্ট কমিটি অন ইন্টার কলেজিয়েট এক্সাম অর জেসিআইই। এই বডি এফআরসিএস ইউকে কন্ডাক্ট করে থাকে। তো আপনি যদি ইউকে ট্রেনিং হন অথবা ইউকে তে নন ট্রেনিং জব করেও প্রোগ্রেশন করেন ক্যারিয়ার, তাহলে আপনি জেসিআই এক্সামটা দিতে পারবেন। তা না হলে আপনাকে দিতে হবে জেসিএসএফই। তো জেসিএসএফই যেটা, সেটা হচ্ছে যে জয়েন্ট কলেজ অফ সার্জিক্যাল ফেলোশিপ এক্সাম। এটা এই পরীক্ষার দুইটা পাস পাস করার পরে, কমপ্লিট করার পরে আপনি এফআরসিএস ইন্টারন্যাশনাল ডিগ্রিটা পাবেন। তো এফআরসিএস ইন্টারন্যাশনাল এবং এফআরসিএস ইউকে এর পার্থক্য যেটা মেইনলি, সেটা হচ্ছে যে এফআরসিএস ইউকে দিয়ে আপনি ইউকে যেটাই হোক না কেন, এফআরসিএস যেটাই হোক না কেন, আপনাকে কমপ্লিট করতে হবে কিন্তু ট্রেনিং অথবা অল্টারনেট ট্রেনিং। তা না হলে কিন্তু আপনি কনসালটেন্ট হিসেবে কাজ করতে পারবেন না। ঠিক আছে, তো ইউকে এক্সপিরিয়েন্স ছাড়া এফআরসিএস ইউকে আপনি দিতে পারছেন না। কিন্তু ইন্টারন্যাশনাল এক্সপিরিয়েন্স মানে আপনি বাংলাদেশে এফসিপিএস অথবা এমএস কমপ্লিট করেও মিনিমাম 5 থেকে 6 বছর ওই স্পেশালিটিতে কাজ করার পরে একটা অল্টারনেটিভ পাথওয়েতে আপনি এফআরসিএস ইন্টারন্যাশনাল পরীক্ষাটা দিতে পারবেন। এটার জন্য এমআরসিএস ম্যান্ডেটরি না। কিন্তু আপনার যদি ইউকে তে আসার প্ল্যান থাকে, ইউকে তে কাজ করার সার্টেন এক্সপিরিয়েন্স থাকে, আপনি অবশ্যই টার্গেট থাকবে আপনার এফআরসিএস ইউকে এবং ইউকে তে ক্যারিয়ার করা, তাহলে আপনি এফসিপিএস বা এমএস এর চিন্তা না করে অ্যাজ সুন অ্যাজ পসিবল ইউকে তে আসতে চান, সেটাই বেস্ট হবে। ঠিক আছে, এই ছিল শর্টকাট অ্যান্সার। এটা নিয়ে আরো ডিটেল ডিসকাশন করা যেতে পারে। তো অলমোস্ট 1 ঘন্টা হয়ে গিয়েছে, আজকের সেশনটা আমি এখানে শেষ করতে যাচ্ছি। অনেক বেশি গুছিয়ে বলতে পারিনি, হয়তো কিছু অগোছালো ছিল। আহ, আশা করি ভবিষ্যতে আরেকটা সেশনের স্পেসিফিক কোশ্চেন থাকলে সেটা নিয়ে আরেকটা সেশন আয়োজন করা যেতে পারে। ভালো থাকবেন, করোনা থেকে সাবধান থাকবেন। দেশে করোনার প্রাদুর্ভাবের অবস্থা বেশি ভালো না আমি দেখতে পাচ্ছি। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজকে এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।